আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি এক শব্দে উত্তর দিব হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, অবশ্যই চান্দিকা হাথুরু সিংয়ের মতো কোচকে আমাদের দরকার। এখন কথা হচ্ছে যে আমি তো হাথুরু সিংয়ের বিরোধী, কিন্তু এইটা মাথায় রাখা খুব জরুরি যে আমি যে হাথুরু সিংয়ের বিরোধিতা করি তিনি হচ্ছেন মানুষ হাথুরু সিংয়ে, কিন্তু আমি যে হাথুরু সিংকে চাই তিনি হচ্ছেন অত্যন্ত সফল এবং অত্যন্ত যোগ্য একজন কোচ হাথুরু সিংয়ের। এই পার্থক্যটা আমি আজকে বলবো, একটু বুঝায় বলবো। সেই সঙ্গে এইটা মাথায় রাখা খুব জরুরি যে হাথুরু সিং একজন টপ ক্লাস কোচ। সারা পৃথিবীতে লেভেল 3 অ্যাডভান্স লেভেল 3 কোর্স করা কোচ খুব কম আসছেন। ফলে টেকনিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এবং কিছু ক্ষেত্রে পরিকল্পনা সাজানোর ক্ষেত্রেও হাথুরু সিংয়ের অসাধারণ দক্ষতা আছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে হাথুরু সিংয়ের খেলোয়াড় চেনারও দারুণ একটা চোখ আছে। ফলে হাথুরু সিংয়ের কোচ হিসাবে যোগ্যতার প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। এখন কথা হচ্ছে তারপরেও আমরা হাথুরু সিংয়ের সমালোচনা কেন করি? হাথুরু সিংয়ের সমালোচনার জায়গাটাই আগে বলি। এটা আমি একাধিক কন্টেন্টে বলছি, ফলে এটা নিয়ে খুব বেশি বলবো না। সেটা হচ্ছে হাথুরু সিংয়ের ভিতরে একটা স্বেচ্ছাচারী হয়ে ওঠার মানে প্রবল আকাঙ্ক্ষা আছে। এমনিতে আমি বিশ্বাস করি বা একটা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে যে মানুষ মাত্রই একটা অ্যাবসলিউট পাওয়ার পাইলে সে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। সেইটা আমরা আমাদের বিভিন্ন সময়ের এমনকি নিকট অতীতের রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রেও দেখছি যে অ্যাবসলিউট পাওয়ার সবসময় একটা বিপজ্জনক স্বেচ্ছাচারিতা ডেকে আনে। তো হাথুরু সিংয়ের ক্ষেত্রে সেটা হয়েছে এবং দুর্ভাগ্যক্রমে হাথুরু সিংয়ে তার ক্যারিয়ারে যেসব জায়গায় গেছেন কোচিং করাইতে, বেশিরভাগ জায়গায় তার এই অ্যাবসলিউট পাওয়ার এবং স্বেচ্ছাচারিতা একটা প্রবলেম হয়ে দাঁড়াইছিল। তো তার কোচিং ক্যারিয়ারের একটা বড় অংশ তো বাংলাদেশে, ফলে এখানে এই ব্যাপারটা মারাত্মক হয়ে দাঁড়াইছিল। উনি কি করতেন? উনি হচ্ছে আপনার নিতান্ত নিজের পছন্দের খেলোয়াড়, যেমন আমি উদাহরণ হিসেবে সৌম্যর কথা বলতে পারি। ফর্মে থাকুক বা না থাকুক, খেলার মধ্যে থাকুক বা না থাকুক, তার দলে চাই। আবার একেবারে পছন্দ করেন না এমন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিতে চান, যেমন মুমিনুল ওয়ানডেতে খুব চলনসই খেলোয়াড় ছিল একসময়। হয়তো আপনাদের আমার কথা বিশ্বাস হবে না, যাদের ক্রিকেট নিয়ে একটু মানে 2-4 বছর আগের কথা ভুলে যান, একটু স্ট্যাটিস্টিক্স দেখেন, একটু মুমিনুলের ক্যারিয়ারটা দেখেন। ওয়ানডেতে সে ভালো ব্যাটসম্যান ছিল হাথুরু সিংয়ে আসার আগ পর্যন্ত, কিন্তু তাকে এমনকি 8-9 নম্বরে পর্যন্ত হাথুরু সিংয়ে ব্যাট করাইছেন। ফলে যেটা হয়েছে, মুমিনুল তার প্লেয়ারটা হারাইছে। এমনকি টেস্টেও সে যে মানে আগের ধারা ধরে রাখতে পারে নাই, সেটার জন্য একটা বড় দায় আমি মুমিনুলকে দিব। তো এরকম স্বজনপ্রীতি, গ্রুপিং এবং নিজের প্রচণ্ড ক্ষমতা প্রদর্শন করা, মানে যে কেউ ভয়েস হয়ে ওঠে ড্রেসিং রুমে তাকে দমন করার চেষ্টা করা, এইগুলো হচ্ছে হাথুরু সিংয়ের বিপক্ষে আমাদের প্রধান অভিযোগ। কিন্তু এইগুলোতে এমন না যে এইগুলোকে আপনি পাশ কাটাতে পারেন না, বা এইগুলো সে করে কিভাবে। এগুলো করে হচ্ছে বোর্ডের সুপ্রিম অথরিটির পাওয়ার এক্সারসাইজ করে। সোজা কথায় হাথুরু সিংয়ের যে বদ গুণগুলো আমরা বাংলাদেশে দেখতে পাইছি, এটার মূল উৎস ছিলেন পাপন ভাই। পাপন ভাইয়ের নিন্দা আমি করতেছি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে পাপন ভাই তাকে যে লাইসেন্স দিয়েছিলেন যে তুমি যা খুশি করতে পারো, যাকে খুশি অপমান করতে পারো, তুমি তাইজুলকে থাপ্পড় মারতে পারো, তুমি ফারুককে অপমান করতে পারো, তুমি মাশরাফিকে যাচ্ছে তাই বলতে পারো, মুশফিককে প্রকাশ্যে অপমান করতে পারো, সাকিবকে নিষিদ্ধ করতে পারো, মুমিনুলের ক্যারিয়ার শেষ করে দিতে পারো। এই যে লাইসেন্স তাকে দেওয়া হয়েছিল, এটার ফলেই উনি ওই যে বললাম অ্যাবসলিউট পাওয়ার পেয়ে গেছিলেন। এখন কথা হচ্ছে যে এখন এই হাথুরু সিংই কি শেষ কথা? মোটেও না। ওই যে আগেই বললাম যে কোচ হিসাবে হাথুরু সিংয়ে খুবই যোগ্য একজন মানুষ। প্রথমত আপনি যদি একাডেমিক জায়গা থেকে দেখেন, হাথুরু সিংয়ে ওই যে বললাম যে লেভেল 3 অ্যাডভান্স কোচিং করা একজন কোচ, এরকম কোচ সারা পৃথিবীতে খুব কম আছে। এর সঙ্গে হাথুরু সিংয়ের ওরিয়েন্টেশন, গ্রুমিং, এগুলো হচ্ছে ব্যাপক আধুনিক। সে শ্রীলঙ্কার ক্রিকেটে ওরিয়েন্টেড, শ্রীলঙ্কায় একদম মানে এ দল থেকে শুরু করে ছায়া কোচ পর্যন্ত ছিল। পরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট, অস্ট্রেলিয়ারে বলা হয় কোচদের সূতিকাগার। সারা পৃথিবীর যত ভালো কোচ তাকে কোনো না কোনো সময় তীর্থ করতে যাওয়ার মতো অস্ট্রেলিয়ায় যেতে হয়। এই আমাদের ফাহিম ভাই বলেন
আর যত লোকাল ভালো কোচ আছেন তারা সবাই কোনো না কোনোভাবে অস্ট্রেলিয়ান একটা লিঙ্ক আছে। এছাড়া পৃথিবীর ক্ষেত্রেও এটা সত্যি। তো হাথুরু সিংয়ের সেখানে অস্ট্রেলিয়ার ওই যে আপনার একটা বিগ ব্যাশের টিম, নিউ সাউথ ওয়েলস, এইসব টিমের সঙ্গে তার গ্রুমিং হচ্ছে, ফলে সে সর্বাধুনিক কোচিং সম্পর্কে জানে এবং আলটিমেটলি বাংলাদেশের সঙ্গে এসে সে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দারুণভাবে পরিচিত হয়েছে। ফলে স্ট্র্যাটেজিস্ট হিসাবে, অত্যাধুনিক কোচিং কৌশল হিসাবে তার কোনো বিকল্প নাই। এখন এরকম একটা কোচরে আমরা পেয়ে কেন মাঝপথে ছেড়ে দেব? সেক্ষেত্রে বারবার যেটা সামনে আসতেছে ফারুক ভাইয়ের সঙ্গে হাথুরু সিংয়ের দ্বন্দ্বের ব্যাপারটা। এখন ফারুক ভাইয়ের সঙ্গে হাথুরু সিংয়ের যে দ্বন্দ্ব, এটা আমি আগেও বলছি যে এটা ছিল হচ্ছে ফারুক ভাইয়ের আত্মসম্মানের সঙ্গে হাথুরু সিংয়ের স্বেচ্ছাচারিতার দ্বন্দ্ব। তো সেই স্বেচ্ছাচারিতার তার মূল্যে তো ছিল পাপন ভাইয়ের প্রশ্রয়। এখন পাপন ভাই যদি না থাকে তাহলে হাথুরু সিং আর স্বেচ্ছাচারিতা হবে কী করে? যেখানে হাথুরু সিংয়ে বলতেছে যে সে বোর্ডের সঙ্গে আলোচনা করতে চায়, বোর্ড মানে কে? ফারুক ভাই। ফারুক ভাইয়ের সঙ্গে আলোচনা করতে চায়, সে তো জানে, সে তো এমন না যে আসমান থেকে টপকে পড়ছে, সে জানে যে ফারুক ভাই তাকে দেখতে পারে না। এখন তারপরেও সে ফারুক ভাইয়ের সঙ্গে আলোচনা করতে চায়, মানে তার কিছু বলার আছে এবং সেটা নিশ্চয়ই কনস্ট্রাকটিভ কিছু, বা এমনও হতে পারে সে কোনো একটা সমঝোতার প্রস্তাব নিয়ে আগাবে, বা হতে পারে যে এসে বললো যে মিস্টার ফারুক, আমি আর আপনার সঙ্গে কাজ করব না। সব সম্ভাবনাই আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে ফারুক ভাইয়ের সঙ্গে সে একটা সমঝোতায় যাবে যে ওকে, আমি তুমি আমার এই গুণ অপছন্দ করো, আমি তোমার এই গুণ অপছন্দ করি, ফলে আসো আমরা একটা চেক ব্যালেন্সের মধ্যে যাই 2025 পর্যন্ত। এটা যদি ঘটে, এটা অসাধারণ একটা ব্যাপার হবে। তখন ফারুক ভাই আছে জেনেই হাতুরু আর ওইসব করার চেষ্টা করবে না। হাতুরুকে নিষেধ করতে হবে না, হাতুরু খুব বুদ্ধিমান মানুষ। হাতুরু নিজে থেকেই ওইসব কাজ করা বন্ধ করে দেবে, কারণ সে জানে বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই সবসময় ফারুক ভাই ওরে চোখে চোখে রাখছে, ওর কোনো ভুল পাইলেই ওরে ধরবে, একদম কলার চাপে ধরবে। ফলে হাতুরু সিংয়ে নিজের সামলায় চলবে। তখন আমরা কোচ হাতুরু সিংকে পাবো। এখানে দেখেন একটা জিনিস আমাদের বোঝা খুব জরুরি, মানে একটা জিনিস, আমি দুটো জিনিস এবার একটু বোঝার আলোচনা করব। এক নম্বর হচ্ছে হাতুরু সিংয়ের পুরোটা কিন্তু আমরা পাই না। শুধু হাতুরু সিংয়ে না, এই আমাদের আগের বোর্ডগুলোর আমলে, বিশেষত পাপন ভাইয়ের আমলে, আমরা কোনো বিদেশি কোচের পুরোটা পাই নাই, সর্বোচ্চ 20% পাই। কেমনে? এরা ইন্টারন্যাশনাল সিরিজের 5-7 দিন আগে এসে দল বুঝে নেয়, ইন্টারন্যাশনাল সিরিজ শেষ হলে ওইখান থেকে ওয়ালাইকুম আসসালাম বলে যার যেখানে বাড়ি, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড চলে যায়। হাতুরু সিংয়ের বাড়ি শ্রীলঙ্কায় হলেও সে থাকে অস্ট্রেলিয়া, সে ওখানে চলে যায়। এরপরে দেশের ক্রিকেটে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুর আর কোনো খোঁজ খবর রাখে না। আবার সিরিজ শুরুর 2-3 দিন আগে এসে জয়েন করে। এখন এটা তো ভাই কোচিং প্রসেস না। আমি জানি যে আধুনিক কোচিং মানে আপনার অ্যাকচুয়ালি ওই রকম টেকনিক্যাল লেভেলে কাজ করার ব্যাপার না, ওইটা অ্যাসিস্ট্যান্ট কোচরাই করবে, সোহেল ভাইরাই করবে। কিন্তু আপনাকে টিমের সঙ্গে এনগেজ থাকতে হবে, সারা বছর টিমের প্ল্যানিংয়ের সঙ্গে, টিমের ব্যাপার স্যাপারের সঙ্গে ইনভলভ থাকতে হবে, তাহলে আপনি বছর মেয়াদী এদের নিয়ে কাজ করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ টিমটা ইন্ডিয়া টিম না বা অস্ট্রেলিয়া টিম না, ফলে এদের এই টপ লেভেলে আসার পরেও এদের কিছু বেসিক শেখানো লাগে, একটু গ্রিপটা দেখায় দেওয়া লাগে, একটু ফুটওয়ার্কটা ঠিক করে দেওয়া লাগে, একটু বলের পজিশনটা দেখায় দেওয়া লাগে, এগুলো লাগে। ফলে হাতুরু সিংকে সারা বছর, হ্যাঁ সে বছরে তো একটা সার্টেন টাইম ছুটি পাবে, কিন্তু তার মানে এই না যে সে ইন্টারন্যাশনাল সিরিজ ছাড়া বাংলাদেশে থাকবে না, দলের সঙ্গে থাকবে না। তাতে তো ওর কোনো সার্ভিস আপনি পাচ্ছেন না। শুধু ম্যাচ ডেতে স্ট্র্যাটেজি ঠিক করার জন্য তাহলে সালাউদ্দিন ভাই তো ঠিক আছে, ম্যাচ ডেতে বসে বসে স্ট্র্যাটেজি ঠিক করবে, এইটা আসলে একটা কোচের কাজ হতে পারে না। এবং একই সঙ্গে দেখেন, আমি আরেকটা জিনিস মনে করি যে সেটা হচ্ছে যে কোচ এবং ক্যাপ্টেনকে সিলেকশন প্যানেলে একটা সে থাকতে হবে। তারা সিলেক্টর হিসেবে থাকবেন কিনা এটা বোর্ড প্রেসিডেন্টের উপরে নির্ভর করে, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সিলেকশন প্রসেসে তাদের সে থাকতে হবে। যেটা না থাকলে একটা সমস্যা হচ্ছে, কোচ এবং ক্যাপ্টেনই তো আলটিমেটলি 11 নির্বাচন করবেন, স্ট্র্যাটেজি নির্বাচন করবেন, দলের রণকৌশল নির্বাচন করবেন। ফলে কাদের দলে নেওয়া হচ্ছে এই প্রসেসটা তো কোচকে জানতে হবে, এই নামগুলো তো কোচকে আগে থেকে জানতে হবে এবং কোচের মতামতটাকেও গুরুত্ব দিতে হবে। কারণ কোচ চান যে আগামী সিরিজটা আমি পেস নির্ভর খেলবো, আপনি পেসার নিয়ে বসে আছেন একটা, তাহলে তো হলো না, কোচের তো প্ল্যানই এক্সিকিউট করতে পারবে না সে। ফলে কোচের মতামত এখানে অবশ্যই জরুরি। হাতুরু সিংকে সিলেকশন প্রসেস থেকে একেবারে ছিটকে দিতে হবে, এই যে দাবি, এটার সঙ্গে আমি একেবারেই একমত না।
এখন কথা হচ্ছে যে হাতুরু সিংয়ে যে সিলেকশন প্রসেসে থাকবেন, উনি কি সিলেকশন করার মতো করে বাংলাদেশের ক্রিকেট দেখেন, বা রাসেল ডোমিঙ্গো দেখতেন, বা অন্য কোনো কোচ কি দেখতেন? দেখতেন না। ওনরা কি করেন, ওনরা ঢাকায় আসেন ওই সিরিজ শুরুর কয়েকদিন আগে, আইসার নেটে যেহেতু কয়েকজন উদীয়মান খেলোয়াড়কে সবসময় ডাকা হয়, আন্ডার 19 কয়েকজন খেলোয়াড়, ওর মধ্যে হুট করে যারে চোখে লাগে যায় তার ব্যাপারে সুপারিশ করেন। ফলে সিলেক্টরদের সঙ্গে তাদের গন্ডগোল লেগে যায়। সিলেক্টররা সারা বছর ধরে খেলা দেখে বেড়াচ্ছে, গ্রামে বিভিন্ন মফস্বলে ঘুরে বেড়াচ্ছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা লাইন আপ তৈরি করছে, আর উনি এসে 3 দিন দেখেই বলতেছে যে না, আমিনুল ইসলাম বিপ্লবরে লেগ স্পিনার হিসাবে খেলাও। লাগবে না? এই গন্ডগোল তো লাগবেই। ফলে ফারুক ভাইকে নিশ্চিত করতে হবে, হাতুরু সিংই হোক আর বিদেশি কোচ যেই হোক, সে যেন প্রায় সারাটা বছর বাংলাদেশে থাকে। অফ সিজনে সে একাধারে যেমন দলের দুর্বল খেলোয়াড়দের জন্য একটা প্ল্যানিং তৈরি করে দেবে যে এরা কীভাবে আপনার আগাবে, কিভাবে টেকনিক্যালি আরও কারেক্ট হবে, ওই জন্য নিজেও কিছু কাজ করবে, পাশাপাশি সে ডোমেস্টিক ক্রিকেটটা যেন ফলো করে। এখন এগুলো নিশ্চিত করা খুব কঠিন না। এগুলো হচ্ছে মানে নেগোসিয়েশনের পর্যায়ে যদি আপনার মেরুদণ্ডহীন লোক থাকে তাহলে তার আমলে এসব ঘটে, যে যার মতো করে জীবন কাটায়। হাতুরু সিংয়ের পাপন ভাইয়ের আমলে সুযোগ পাইছে, তাই বেশিরভাগ সময় বাড়ি গিয়ে কাটাইছে, সিরিজ ছাড়া দেশে আসেনি। একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেটর থাকলে সে সেটা করবে না। ফলে হাতুরু সিংকে নিয়ে আমরা যেসব সমালোচনা গত 3-4 বছর ধরে করে আসতেছি, দশকের পর মানে সেই প্রথম হাতুরু সিংয়ে আসার পর থেকে করে আসতেছি, এসব সমালোচনার মূল টার্গেট কখনো হাতুরু সিংয়ে না। মূল টার্গেট আমি সবসময় বিশ্বাস করি নেতৃত্ব, যে নেতৃত্ব হাতুরু সিংকে এই স্বেচ্ছাচারিতা করার সুযোগ দিচ্ছে। এখন আপনার নেতৃত্বই যেহেতু বদল হয়ে গেছে, আপনি যদি মনে করেন যে ফারুক ভাই ইজ পারফেক্ট অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে তো ফারুক ভাই তাকে এই সুযোগ দেবে না। সেক্ষেত্রে হাতুরু সিংকে ভয় কি? তখন তো কোচ হাতুরু সিংয়ের যে সেরা গুণাবলীর কথা বললাম সেটা আমরা পাবো। এই টাকায় দেখেন, হাতুরু সিংকে আমরা যে টাকায় পাই, এটা স্বীকার করতে হবে। শ্রীলঙ্কা সিন্ডিকেট অমুক তমুক সব কিছু আমি জানি, জানার পরেও এটা স্বীকার করতে হবে, এই টাকায় আপনি হাতুরু সিংয়ের মানের কোচ। হাতুরু সিংয়ের যদি লাইফে ওই রকম বিতর্ক না থাকতো, তাহলে হাতুরু সিংয়ে এখন এর চেয়ে অনেক বড় কোথাও দায়িত্বে থাকতো, হয়তো অস্ট্রেলিয়ান একাডেমির চিফ থাকতো বা এরকম কিছু থাকতো। ওর ওই ব্যক্তিগত সমস্যাগুলোর কারণে ওরে আমরা খুব সস্তায় পাচ্ছি। এখন এই চান্সটা তো কাজে লাগাইতে হবে, যে সস্তার মধ্যে একটা কাকলি ফার্নিচার আপনি পেয়ে গেছেন, এই কাকলি ফার্নিচারটার ইউজ করতে হবে ফারুক ভাইয়ের চেক অ্যান্ড ব্যালেন্স করে, যে ওরে সবসময় একটা ইসের মধ্যে রাখতে হবে, সিস্টেমের মধ্যে, তাহলে ওর সেরাটা পাওয়া যাবে এবং সস্তায় আপনি খুব ভালো একটা কোচিং পাবেন। সেটার জন্য ওই যে বললাম, ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সে যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে, সে যেন অবশ্যই সিলেকশন প্যানেলে থাকে কিন্তু সিলেকশন প্রসেস জানে, অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেটের ব্যাপারে সে যেন খোঁজ খবর রাখে, দেখে, নিজে এসে খেলা। এই ব্যাপারগুলো নিশ্চিত করলে হাতুরু সিংয়ের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু পেতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি শুধু 2025 বিশ্বকাপ না, এই সেক্ষেত্রে হাতুরু সিংকে প্রয়োজন আরও 5 বছরের কন্ট্রাক্ট অফার করা যায়। কারণ আপনি যদি এই ত্রুটিহীন হাতুরু সিংকে মানে কোনোভাবে ইউজ করতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে হাতুরু সিং আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। দেখেন, অলরেডি বাংলাদেশের হিস্ট্রির যতগুলো বেস্ট অ্যাচিভমেন্ট ক্রিকেটে প্রায় সবগুলো ঘটছে এই লোকটার আমলে। ফলে এই লোকটা যে সাফল্য আনতে জানে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এখন বাংলাদেশে হয় কি, সব কিছু খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হয় ইধার থাকো নয় উধার থাকো। ওই যে একবার আমেরিকান কোন প্রেসিডেন্ট ছিল যে হয় তোমরা আমার সমর্থক নতুবা আমার বিপক্ষে, মানে এর মাঝামাঝি যে কিছু হইতে পারে এটা বাংলাদেশের লোকজন বিশ্বাস করতে পারে না, বা আলটিমেটলি পৃথিবীর লোকজনের ধারণা সেরকম যে একটা লোক একই সঙ্গে ভালো এবং খারাপ হতে পারে। হাতুরু সিংয়ে তাই, আরে ফারুক ভাইও তো তাই। ফারুক ভাই একটা বদ মেজাজি লোক, একটা ইগোইস্টিক লোক, এগুলো বলতে তো কোনো দ্বিধা নাই, এগুলো তো তার নিন্দা না, এটা তার ক্যারেক্টারের অংশ। ফলে ফারুক ভাইয়ের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনার তো ফাহিম ভাই দরকার, যার ভিতরে বদমেজাজ নাই, যার ভিতরে ইগো নাই, যে হচ্ছে শুধু স্মুথ প্ল্যান করতে পারবে। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটাই পৃথিবী এরকমই। আজকে দেবব্রতরে দেখে আপনার মনে হবে যে দেবব্রত খুব ভালো মানুষ, আবার আরেকজনের মনে হবে দেবব্রত খুব খারাপ মানুষ। এরকমভাবে আসলে কাউকে জাজ করা যায় না, এইগুলোর মিশ্রণে মানুষ। সেই মিশ্রণ থেকে আমার দরকার তার শুধু ভালোটা, ওই ভালোটা আদায় করে নেওয়ার কী পদ্ধতি সেটা ভাবেন। হাতুরু সিংয়ের বিদায় করার আন্দোলনে উঠে পড়ে লাগেন না, কোনোভাবেই না। ফলে আমাদের হাতুরু সিংয়ের সঙ্গে যোগ্য কিছু কোচ দিতে হবে। লোকাল কোচ অলরেডি সোহেল ভাইরা আছে, এরা থাকবে, এরা থেকে লোকাল একটা দারুণ সেট আপ তৈরি করবে। কোনোভাবেই
ভাই এইটা আমি আরেকদিন আলোচনা করব যে কোনোভাবেই এই যে দেশি কোচের যে ধুয়ো তোলা হচ্ছে, এইটা খুব আত্মঘাতী একটা ব্যাপার হবে ভাই, খুব আত্মঘাতী ব্যাপার হবে। দেশি আমাদের যে কোচরা আছেন এদের প্রত্যেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক, এরা কেউ নট আপ টু দ্য মার্ক। প্লিজ ভাই, এইটা আমি জেনে বুঝে বলতেছি, দেশি কোচের ধুয়ো থেকে সরে আসেন, আর আপাতত পারলে হাতুরু সিংকে রেখে দেন, ওই চেক অ্যান্ড ব্যালেন্স করে রেখে দেন। তো সবাইকে শুভেচ্ছা। আমি আশা করি হাতুরু সিং এরকম আরও ভালো কিছু রেজাল্ট আমাদের এনে দেবে, সেই দিনের অপেক্ষায় থাকলাম।